মা, মা, বাবা, কি হয়েছে? দেখো দেবপ্রিয়া কি বলছে। কি বলছে? হৃদয় নাকি দেবপ্রিয়ার বাড়ি গেছে। কি? ওর তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করার কথা ছিল। অরিজিৎ, অরিজিৎ, এদিকে এসো। বলছি, তোমার জুড়িদারকে বলনি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করতে? তাহলে আমার সাথে দেখা না করেও মেজো বৌমার বাড়িতে চলে গেল কেন? সেখানে আবার কি ঘোট পাকাতে গেছে? এমনিতেই তো ছটকিচে করে জট পাকিয়ে রয়েছে। আহা, এটাও তো হতে পারে যে ও জটটা খুলে দিয়ে এলো। কিন্তু জেঠুমনি, সেটা কি করে সম্ভব? ওই বাড়িতে গিয়ে রিদান করবেটা কি? ওই সব রিদানের নাটক। নাটক না বাস্তব সেটা আমি জানি না, কিন্তু কার অনুমতি নিয়ে ওই বাড়িতে গেছে ও? বৌদি, রিত তোমার অনুমতি নিয়ে গেছে? না না, আমি তো জানি না রিত মেজো বৌমার বাড়িতে গেছে। তাহলে গেল কেন? কেন কেন? বাবা, কেন এত উত্তেজিত হচ্ছ? আগে তো জানতে হবে ও কেন গেছে। কেন আবার? দেবপ্রিয়াকে বিরক্ত করতে গেছে। দেবপ্রিয়া তো ওর উপরে ক্ষেপে আছে। আরে প্রিয়াকে ঘর থেকে বার করে দিয়ে প্রিয়ার মমের সাথে কি সব কথা বলছে। হ্যাঁ, কি বলছিস তুই? এবার ঠিক শালিনী আন্টির ব্রেন ওয়াশ করে ফেলবে রিত ঠাকুরপো। বাড়ির সব থেকে ছোট ছেলে, অথচ বড় বড় হাব ভাব। কে বলেছে ওকে প্রিয়ার বাড়ি যেতে? মিসদা ভাই, হয়তো রিত তোর প্রবলেমটাই সলভ করতে গেছে। এরকম কেন করছিস? তোমার জুড়িদারকে ফোন করে বলো ও যেখানেই থাকুক না কেন এক্ষুনি আমার সামনে এসে যেন হাজির হয়। তুই এরকম করছিস কেন বলতো? ও গেছে যখন, তখন একটা ব্যবস্থা করেই ও ফিরবে। ব্যবস্থা নয় দাদা, অব্যবস্থা করে ফিরবে, মিলিয়ে নিও। সহ্য। প্রিয়ার মম আবার ফোন করছে। আরে ধর না, কি বলছে সেটা শোন। তুই ধরতে না পারিস আমাকে দে। না না, আমি ধরছি। হ্যালো, হ্যাঁ মম। কি সত্যি? কবে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দেবপ্রিয়া পরশুদিন বাড়ি ফিরছে। ফালতু ফালতু পয়সার ভাতটা ভাঙলি তো? এই ভাতটা থেকে কতই বা টাকা বেরোলো? গুনেই দেখি না কত আছে। ভাই, এই টাকাগুলো না তুই মাধ্যমিকের পর একটা ভালো স্কুলে ভর্তি হবি বলে জমাচ্ছিলিস। তাতে কি হয়েছে? টাকা তো আবার জমে যাবে। আগে দাদা বাড়িতে ফিরুক। এনো বাবা, 650 টাকা। আরে বাবা, এই কটা টাকায় কারো জামিন হয় নাকি? যত সব ভুলভাল ভাবনা। এই কটা টাকা বলছিস কেন? আমরা সবাই মিলে টাকা দেবো, যার কাছে যা আছে। ও মামা, তুমি আবার বালিশের ওয়ারের মধ্যেও টাকা রাখো নাকি? সে তো আমি চালের ড্রামের মধ্যেও টাকা রাখি। এই শুনছো, এই দেখো তো কত কি হলো, দেখো। তো সব মিলিয়ে প্রায় 1800 টাকা মতো হলো। কিন্তু এইটুকু টাকাতে উকিলবাবু ছেলেকে ছাড়াতে পারবে কি? শোনো না, আমরা উকিলবাবুকে বলবো এই কটা টাকা দিলাম, আপনি কাজটা শুরু করুন, আর ছেলেকে ছাড়িয়ে আনি না, তারপর নয় উকিলবাবুর টাকা আস্তে আস্তে করে শোধ করে দেবো। বাবা, এ না তো, এই টাকাগুলো সব একসঙ্গে রাখো, 1000 টাকার মতো আছে না। কেন এসব টাকা তুই দিয়ে দিচ্ছিস কেন? এ তো তোর ব্যবসার পুঁজির টাকা। এমনিতেই তোর সবে ছোট ব্যবসা, এসব টাকা বিলিয়ে দিলে চলে? না না, তোর রোজের ব্যবসা, তুই কাঁচামাল তুলবি কি করে? তুমি এত চিন্তা করো না বাবা। আরে বাবা, ওই তো পেঁয়াজ আলু ওগুলো সব পল্টুদার দোকান থেকে ধার নিয়ে নেব, আর ময়দা বেসন নুন তেল এগুলো তো সব 1 মাসের জন্য তোলাই আছে, কিছু হবে না। হ্যাঁ রে মা, তোর অসুবিধা হবে না তো? আমার অসুবিধা হবে না মা। আসলে আমি এই টাকাগুলো জমিয়েছিলাম দিদির চাকরির পরীক্ষার বই কিনবো বলে। মানে আমার বইগুলো কিনবি কি করে? দিদি, তুই চিন্তা করিস না, আমি কয়েকদিনের মধ্যেই তোর বই এনে দেবো। তুই কেন বুঝতে পারছিস না ডায়মন্ড? এই বইগুলো আমার সত্যি সত্যি প্রয়োজন, না হলে আমি পরীক্ষায় বসতে পারবো না। ঠিক আছে, তুই এত কেন চিন্তা করছিস? এখনো তো তোর চাকরির পরীক্ষা দেরি আছে, আগে কলেজে তো পাস কর। বাবা, মোট কত হলো গো? তোর এখানে 1000 টাকার বেশি ছিল মা, 3200 টাকা হলো। 3200?
আচ্ছা ঠিক আছে, হালুম হুলুম রিদান যে উকিলটাকে আনবেন বলেছিল, আমি সেই টাকাগুলো দিয়ে দেবো। আরে বাবা, এই কোটা টাকায় কিচ্ছু হয় নাকি? খালি খালি আমার ভাগের টাকাগুলো 9-6 করলি। এই 9-6 করলি আবার কি রে? দেখতে পাচ্ছিস না আমরা সবাই মিলে টাকা জোগাড় করছে? হ্যাঁ, তোর প্রাণে কি একটুও দয়া মায়া নেই? তোর দাদা তো লকআপে রয়েছে। তো আমি কি করব মা? আমি বলেছিলাম ওকে লকআপে যেতে। এভাবে কেন বলছো শ্রাবণী? হ্যাঁ, তোমার দাদা যা করেছে না বুঝে করেছে। তুমি জানো না? তুমি জানো না তোমার দাদা বোকাশোকা মানুষ? বোকা না ছাই, প্রেম করে যখন মন্দিরে বিয়ে করতে গেছিল তখন কোথায় ছিল এই বোকামি? শ্রাবণী, রিতান কি এমন বলল যে দেবপ্রিয়া এই বাড়িতে ফিরতে রাজি হয়ে গেল? ও নিশ্চয়ই কোনো একটা মিথ্যে গল্প দিয়েছে, যাকে বলে ভুজুং ভাজুং। না না দাদা, ওই ছেলের ওপর আমার এতটুকু ভরসা নেই। কি জানি কি কাণ্ড ওখানে ঘটিয়ে এলো। হ্যাঁ, না হলে তুমি বলো না, যে মেয়ে এ বাড়িতে দম আটকে আসছে বলে বাড়ি ছেড়ে চলে গেল, সে আবার কোন কথা এখানে ফিরে আসছে? ঠিক আছে, ফিরে আসছে তো আসুক না, ভালোই তো। হ্যাঁ ভালো তো, আমিও চাই ও ফিরে আসুক, কিন্তু আমি এটা চাই না দাদা কোনো মিথ্যে কথার উপর ভরসা করে ও এই বাড়িতে ফিরে আসুক। না দাদা, এটা আমি চাই না। টুকি, এখানে সে টুকি টুকি খেলছো? আজ তোমার পিঠের ওপর আমি ফুটবল খেলবো, দাঁড়াও। দেখলে তো, এই কারণেই আমি সুন্দরবনে থাকতে চাই না। কি সুন্দরবন মানে? সুন্দরবন মানে এই বাড়িটা তো আর গাঙ্গুলি বাড়ি নেই, এটা এখন সুন্দরবন হয়ে গেছে। যেই বাড়িতে তোমার মতন একজন রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে ঘুরে বেড়ায়, সেটাকে আর বাড়ি বলা যায়? সেটাকে তো সুন্দরবনই বলতে হয়। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাইকে বাঘ ভাল্লুক বলে সম্বোধন করছে আর মজা দিচ্ছ, হাসছো। আরে বাবা, বাঘই তো বলেছে। কেন কেন কেন? তুমি কি এখন সবার হাসিতেও ট্যাক্স লাগাবে নাকি? এই কারণেই আমি তোমার ভয়ে ভয়ে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াই। সারাদিন তোমার মুখে আমি খোটা শুনে যাই যে আমি অকর্মণ্য, লুজার, আরো কত কি। তোমার মুখে খোটা শুনে শুনেই, ওই যে আমি অনেক বেশি বেশি করে খাই, এই খোটা শুনে শুনেই না আমি ফুড ব্লগার হয়ে যাই। বাবা, এমন করে কথা বলছো যেন ফুড ব্লগিং না করে তুমি বড় কোনো পুলিশ অফিসার হয়ে যেতে, তাই না রিতান? এই না 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 না, আমার মতন একজন ভীতু মানুষ পুলিশ অফিসার কি করে হবে বলো? মানে আমাকে দেখছো না, আমি বাবার ভয়ে দরজার বাইরে থেকে কথা বলছি, বাড়ির চৌকাট পেরোতে পারছি না। আমি নাকি হব পুলিশ অফিসার? আরে বেচারা, আয় 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 বাবা, ভিতরে না না না, আমি ঢুকবো না, আমার প্রোটেকশন চাই। ওরে তুই ভেতরে আয়, তোর সিকিউরিটি হিসেবে আমি আছি। হ্যাঁ এসো, ভেতরে এসো, তারপরে তোমার মজা আজকে আমি দেখাবো। এসো। বাবা থাক না, প্লিজ ভিতরে আয়। তুই কাকে কি বলছিস? ও তো বলবেই, স্বার্থপর মেয়ে একটা। ঠিকই বলেছো মা, একদম ঠিক বলেছো। এখন তো আমি স্বার্থপর হব। কেন বলো তো? আমি সত্যি কথাটা বলছি না। না কি চাইছো তোমরা? আমি পড়াশোনা ছেড়ে দেব, চাকরির পরীক্ষা দেব না? তারপর সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে, সরকারি চাকরি পেলে তখন তোমরা সবাই তো আমার কাছে এসে হাত পাতবে। পাতবো না হাত, চাই না তো রোজগারের টাকা। মা, তুমি একটু চুপ করো। কেন চুপ করবো? এই মেয়েকে দেখে পেটে ধরেছিলাম। আসলে আমি হচ্ছি অপদার্থ বাবা, তোদের জন্য কিছুই করতে পারলাম না। এই দুই ভাই বোনই তো ঠিক ছিল বাবা, এত ভাই বোনের কি দরকার ছিল? আমাদের সংসারে তো অভাব থাকবেই, সারা জীবন অভাব থাকবে। শাবু! অনিতা, এই থাপ্পড়টা তুমি মনে রেখো মা। একটা বার আমাকে চাকরিটা পেতে দাও, তোমাদের কারোর দিকে আর ফিরে তাকাবো না। তাকাস না ফিরে, তাকাতে হবে না তোকে। এটা কিন্তু শিক্ষিত মেয়ে, এই তো শিক্ষার নমুনা। আমার সামনে তুই বাবাকে অপমান করছিস। বেশ করেছি, বেশ করেছি। এতই যদি দরদ থাকে তাহলে নিজের গায়ের গয়নাগুলো খুলে দিয়ে দাও না। হ্যাঁ, গা ভর্তি গয়না পরে বসে আছি তো আমি। জানিস না সব গিলটি করা গয়না। আমি আমার বইয়ের একটাও টাকা দেব না। বেশ, নিতে হবে না, তোকে নিতে হবে না। চলো, কি করছো নাকি? এই দিদি, তুই এখানে আয় বলছি, আয়। দিদি, তুই
তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দে, যে করেই হোক আমি তোর বইগুলো এনে দেবো, আর ভাইয়ের সহায়িকা বইগুলো এনে দেবো। হ্যাঁ চিন্তা করিস না দিদি। ছোটি, তুই না হয় আমার সহায়িকা বই পরে আনিস, আগে দাদাকে ছাড়িয়ে আন। মা মা একটু শান্ত হ মা। মা আমার আর ভালো লাগছে না এসব। মা, আপনি আমার মুখ দেখে এটা দিয়েছিলেন, আমি বরং এক কাজ করি, আমি বরং এই নোয়াটা বিক্রি করে দিই মা। কিছু টাকা তো পাওয়া যাবে মা, কিছু টাকা পাওয়া যাবে মা, আমি এটা বিক্রি করে দিচ্ছি মা। না না মা, এটা তুমি কি বলছো? আমি কি তোমার থেকে কিছু চেয়েছি? তোমাকে কিচ্ছু দিতে হবে না মা, কিচ্ছু না। তুমি স্ত্রী মানুষ, তুমি নোয়া খুলে দেবে। না না মা, তুমি দেখো ঠিক বাবুকে ছাড়িয়ে আনবো, তুমি একদম চিন্তা করো না, একদম ছাড়িয়ে আনবো। হ্যাঁ গো শুনছো? তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাবে তো। চলো দাও, এটা দাও, এই দাও। বৌমা একবার এসো। ডায়মন্ড চল মা। দিদি শোন না, ভগবান আজ যেন আমার দাদাকে ছেড়ে দেয়। তুমি একটু দেখো ভগবান, ওই গড়াদের ভেতরে দাদা কি করে আছে কে জানে। আমি জানি হালুম হুলুম রিদান ঠিক আজ দাদাকে ছাড়িয়ে দিতে পারবে। আমার অগাধ ভরসা আছে ওই হালুম হুলুম রিদানের উপর। এই রিদ, প্রিয়াকে কি করে তুই ম্যানেজ করলি বলতো এ বাড়িতে আসার জন্য? আম খাচ্ছিস, আম খানা, আটি গুনে লাভ কি তোর? কি বললে? না মানে এই বলছি, যা তুই স্নান টান করে নে, খাওয়া দাওয়া করে নে, অফিসে যা। তোর বেবি পরশুদিন চলে আসবে, কেমন? ওকে টাটা, বাই বাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? ও ভুলে গিয়েছিলাম, মানে তুমি একটা কোশ্চেন পেপার সেট করে রেখেছো, সেটাকে এখন সলভ করতে হবে। বলো। বাবা বাবা, দেখেছো দাদা, বাপের সাথে কথা বলার ছেলেটা শুধু দেখো। যাকে দেবপ্রিয়ার বাড়িতে গিয়ে তুমি কি বলেছো? নিশ্চয়ই খুব বোকা বানিয়েছে ওদের। ইউ আর অ্যাবসলিউটলি রাইট নতুন বৌদি। হ্যাঁ, অতি চালাকদের বোকা বানানো সব থেকে পছন্দের কাজ এই হালুম হুলুম রেদানের। কি বললি? কি আবার বল, লোভী মা মেয়েকে আরো একটু লোভ দেখালাম। আরে বাজে কথা না বলে কি বলেছিস সেটা বল। লাভ লোকসানের হিসেবটা একটু বুঝিয়ে দিলাম। এই লাভ লোকসানের হিসাব মানে কিরকম? হ্যাঁ, এই বললাম যে আমাদের জেঠুমনির কাছে, মানে আমাদের জেঠুমনির ব্যাংকে প্রায় 4 কোটি টাকা আছে। এই দেখো বিষম খেয়ে গেছে, একটু জলে এনে দে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যে কি করিস না রে? জল খাও জল খাও জল খাও জল খাও। আর আমি এটাও বলেছি, আমাদের জেম্মার কাছে 100 ভরি সোনা আছে। তুমি জল খাও, আগে জল খাও। কি ডাকাত ছেলে রে তুই? আরে দাঁড়াও দাঁড়াও, এটা ছাড়াও আমি অনেক কিছু বলেছি। এই যে আমাদের সল্টলেকের বাড়িটা, এইটার ভ্যালুয়েশন নিয়ার অ্যাবাউট ওই 5 থেকে 6 কোটি টাকা। ফিউচারে যদি এই প্রপার্টিটা ভাগাভাগি হয়, তাহলে মেজদা ভাইয়ের ভাগে মিনিমাম ওই 1 কোটি টাকা তো বাধা ধরে। এই তোর এই এতগুলো কথা শুনে ওরা কি বললো? কি আবার বলবো, বুঝিয়ে দিলাম মেজদা ভাইয়ের সঙ্গে থাকলে কোটি টাকা পাবে আর কোটিপতির বউয়ের তকমা পাবে। তুই কি বললি এগুলো রিদ? আরে হ্যাঁ হ্যাঁ বললাম। এবার ওরা কি ভেবেছে সেটা জানি না, তবে আমার দেখে মনে হলো নিজেকে মহারানী টানি ভেবে ফেলেছে, নিজের মাথায় নিজেই ক্রাউন বসিয়ে দিয়েছে। ব্যাস, শুধু লাস্টে এটুকু বললো, আমি আসবো পরশুদিন, মানে আমি বাড়ি ফিরবো পরশুদিন। তাহলে তুই 100 ভরি গয়নার কথা বললি রিদ? আমার তো অত গয়না নেই। আমার কাছে 4 কোটি টাকা কি বলেছিস তুই? তাহলেই বোঝো আমি কি এমনি এমনি ওর ওপর রাগ করি।
তোমাকে এত কথা বাড়িয়ে কে বলতে বলেছিল? আরে বাবা, ভুলটা কি করেছি? তোমরা চাও না মেজ বৌদি বাড়িতে ফিরে আসুক? কি রে মেজা ভাই, তুই চাস না মেজ বৌদি বাড়িতে ফিরে আসুক? তাহলে আমি ভুলটা কি করলাম? আমি প্রপার্টির লোভ দেখে একদম ঠিক কথা বলেছি। শোনো, কিছু কিছু মিথ্যে কথা কখনো মিথ্যে হয় না। ভালো কিছুর জন্য সব মিথ্যে সব সত্যি হয়। কেমন বলছি কি মেজদা ভাই, দেখ মেজ বৌদিকে তুই প্রপার্টির লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আয়। তারপর তুই তোর ভালোবাসা দিয়ে আদর করে বশ করে রাখবি, কেমন? ওরে বাবা রে, লজ্জা পাচ্ছে তো নতুন বর। লজ্জা পেতে হবে না। শোনো, আমি আমার পারিবারিক দায়িত্ব পালন করেছি। এবার না আমার কয়েকটা কাজ আছে, আমাকে বেরোতে হবে, আমি যাই। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছটা কোথায়? আর তার আগে আমার একটা কথা জবাব দাও তো, কালকে যে টিভিতে দেখলাম তুমি থানায় রয়েছো, থানায় গিয়েছিলে কি জন্য? ব্লগ করতে? থানায়? এই না না, আমি ডায়মন্ড মন্ডলের বাড়িতে গিয়েছিলাম ব্লগ বানাতে। সেখানে গিয়ে তো দেখি ওর দাদাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। তাই তো আমি মানবিকতার খাতিরে ওদের সাথে থানায় গিয়েছিলাম। মনে হলো এটা আমার কর্তব্য। শালাবাবু, কি ঢপটাই না দিচ্ছ বাড়ির লোকের কাছে। তবে তুমি জানো না তোমার ঘাড়ের ওপর কে বসে আছে? আমি হলাম গিয়ে আসল রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথম দিন থেকে তোমার ওপর আমার নজর আছে। তুমি জানো না আমি তোমার বাড়িতে বসে তোমার সামনে থেকে তোমার সব পদক্ষেপ মনে রাখছি। সবার সামনে তুমি যে ছদ্মবেশটা ধরে রেখেছো না, সেটা আর বেশি দিন নেই। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর বড় অফিসার। সেটা আমার জানা হয়ে গেছে মিস্টার রিধান গাঙ্গুলি। এখন তাহলে আমি আসি, আমার অনেকগুলো ব্লগিং বাকি আছে। সো বাই। ছোট দেখেছিস তুই বকাবকি করছিলিস, দেখ কেমন বুঝিয়ে শুনিয়ে একদম মেজ বৌমাকে বাড়িতে আনার বন্দোবস্ত করে ও এসেছে। এর বড় তুমি ওকে সাপোর্ট করবে? খুব ভুল কথা কিন্তু বলেনি। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যা রয়েছে সব মিলিয়ে ও তো সব 5 ভাই বোনই তো পাবে। তাহলে বলবার সময় একটুখানি হয়তো বেড়ে গেছে, বলতে গেলে সবসময় একটু বেড়ে যায়, ওইটুকুই হয়েছে। এমনিতে তো ঠিকই আছে। কিরে আর্য, খুশি? ছোট ভাই কিরকম সমস্ত ম্যানেজ করে এসছে দেখেছিস? পাজির পা ছাড়া একটা ছেলে। কখন আমাদের খবরকে ছাড়বে গো? কিছুই তো বুঝতে পারছি না। দেখছি দেখছি দেখছি। তুমি বসো। আরে বসো না। মন থেকে আমি চিন্তা করে যাচ্ছি। বসো এখনো। হ্যাঁ ডায়মন্ড, তুই যে বললি রিদান উকিলের ব্যবস্থা করবে, করেছে ব্যবস্থা? ও এলো না তো এখনো। কিন্তু উকিল এখানে না এলে থানা থেকে তো ওরা জামিন পাবে না। তাহলে তো কোর্টে তুলবে ওরা। কি বলছেন? কোর্টে তুললে তো মুশকিল, এসব সন্ত্রাসবাদী কেস, জীবনে জামিন হবে না। কি বলছো? আমাদের খোকনের কি হবে তাহলে? শেষ করে কি কোনাদের মধ্যে পচিয়ে মারবে নাকি? সব হয়েছে তোমাদের জন্য, তোমার বোনের জন্য হয়েছে। এই ডায়মন্ড, তোর দাদা কি তাহলে ছাড়া পাবে না? ও মা, কি বলছে? কি বলছে? এবারের মতো ছেড়ে দিলাম। মা, দাদা, দাদা তোকে ছেড়ে দিল? হ্যাঁ, তোর জামিন হলো কি করে? এই যে বললো তোকে কোর্টে তোলা হবে। আমিও তো তাই ভেবেছিলাম রে ডায়মন্ড। ভেবেছিলাম সারাটা জীবন ওই অন্ধকারে পচে গলে মরে যাবো। ডায়মন্ড জানো তো, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এই জন্মে আর তোমার মুখ কোনোদিনও দেখতে পাবো না। যাকে তোরা যখন ছাড়া পেয়ে গেছিস, আমি না একটা হালুম রিদানকে ফোন করে জানিয়ে দিই, হ্যাঁ, যে আর উকিলের ব্যবস্থা করতে হবে না। এই হালুম হুলুম রিদানের কাছে সব খবর থাকে, আমি সব জানি। হালুম রিদান, এই দেখুন না, আমার দাদাকে ছেড়ে দিয়েছে।
তোরা ছাড়া পেলি কি করে? বাবা আজ সকালে না একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। অদ্ভুত নয়, বল ভুতুরে ঘটনা। আরে জানো তো, ভয় না আমরা সারা রাত কেউ ঘুমোতে পারিনি। তারপর ভোরের দিকে দেখি একটা লম্বা কালো ছায়া। আমরা কিছু করিনি, আমরা জানি না স্যার। আমরা শুধু ওই 25,000 টাকার জন্য ওই 500 পেটিগুলো সাইড করে রেখেছিলাম স্যার। স্যার অতীনদা লোভ দেখিয়েছিল, বলেছিল আম খাচ্ছিস খানা, আটি গুনছিস কেন? যা ছিল স্যার সব পুলিশকে বলে দিয়েছিলি, মায়ের দিব্যি বলছি স্যার। আমরা সত্যি আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না স্যার। স্যার আপনি কে স্যার? কে? তোরা অতীনকে ছাড়া আর কাউকে চিনিস না, তাই তো? না স্যার, এমনকি গাড়ির ভেতরে কে ছিল সেটাও দেখিনি স্যার। ভবিষ্যতে না জেনে এরকম কাজ আর করবি না, মনে থাকবে। তোদেরকে ছেড়ে দেওয়া হবে। সত্যি স্যার? মানুষ, ভগবান না ভূত কে জানে, বড় অফিসার মনে হয়। কি বললি দাদা? ওনার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল? ওই লোকটা না তো সেদিন যাকে আমি দেখেছিলাম? বলছি ডায়মন্ড মন্ডল, আপনি কি এখন এইখানে দাঁড়িয়ে এইসবই ভাববেন? যান, দাদাদের নিয়ে বাড়ি যান। দাদা? এই না না, আমি কিন্তু ডায়মন্ডের দাদা নই। ওই একই হলো। শুনুন, এইসব কাজে না আর একদম জড়াবেন না, কেমন? যান, এবার বাড়ি যান। আপনি যাবেন না? আমি আপনার বাড়ি কি করতে যাব? আপনারা যান। আরে আপনি তো দোকান খুলবেন এখন। আপনি যাবেন না আমার ভিডিও বানাতে? আরে দাঁড়ান, আগে যে ভিডিওটা শুট করেছি সেটা এডিট করে পোস্ট করি, তারপর তো নতুন ভিডিও বানাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু এই ভিডিও পোস্ট করবো, করেই আপনাকে লিংক পাঠাবো, কেমন? আরে যান যান। চলো সবাই বাড়ি চলো। চল। হ্যালো স্যার, আমাদের নেক্সট টার্গেট হলো অতীন।